বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। 18 ঘণ্টা পর 2 বাংলাদেশি লাশ ফেরত দিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত 2 বাংলাদেশি লাশ 18 ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ সন্ধ্যার পর কসবা উপজেলা খিরনাল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ দুটি বাংলাদেশে ফেরত দেওয়া হয়। তারা হলেন ধ্বজনগর গ্রামের হেফজু মিয়ার ছেলে মোহাম্মদ মুরসালিন বয়স 20 এবং মধুপুর গ্রামের মকরম আলীর ছেলে নবীন হোসেন। এরপর জানাবো 1 কোটি দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার, বললেন নুরুল হক নূর। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, দক্ষ জনশক্তি তৈরি ছাড়াও আন্তর্জাতিক শ্রম বাজারে টিকে থাকা সম্ভব নয়। দেশ থেকে যারা বিদেশে যাচ্ছেন তাদের বেশিরভাগই অদক্ষ, যার ফলে তারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রায় ব্যর্থ হচ্ছেন। এই পরিস্থিতিতে পাল্টে দিতে সরকার দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আজ বিকাল 2টায় চট্টগ্রাম নাসিরাবাদে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা কারিগরি ও প্রশিক্ষণ অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। এদিকে পুলিশের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলার উন্নতি সরকারের অগ্রাধিকার, বললেন প্রধানমন্ত্রী। পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন তারেক রহমান। পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এক ভিডিও বার্তায় সব তথ্য জানিয়েছেন তারেক রহমান। এবারে জানাবো বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, টানা 5 দিন বৃষ্টিসহ বজ্র নিয়ে নতুন বার্তা। বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও বেড়েছে গরমের দাপট। ইতিমধ্যে 37 ডিগ্রি সেলসিয়াসে উঠেছে দেশের সর্বোচ্চ তাপমাত্রায় অবস্থা। আগামী সোমবার 11 মে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামী 5 দিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা নিশ্চিত করেছেন। এ বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো লালমনিরহাট নিয়ে দিল্লির কপালে কেন চিন্তার ভাঁজ। ভারতের গলার কাটা লালমনিরহাট। লালমনিরহাট নিয়ে দিল্লির কপালে কেন চিন্তার ভাঁজ, এ বিষয়ে আমার দেশ পত্রিকা একটি সংবাদ প্রকাশ করেছে। সে বিষয়টি হচ্ছে এই যে লালমনিরহাট আসলে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটি। যদি সেখানে হয় তাহলে সেটি নিয়ে মূলত বাংলাদেশের যারা সরকার রয়েছে তারা ভারতের এত কাছাকাছি একটি বিমানবন্দর হলে ভারতের কপালে চিন্তার ভাঁজ, কারণ তারা সামরিকভাবে আতঙ্কিত হয়ে পড়বে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের বিমান ঢুকে পড়তে পারে ভারতে। এসব কারণে তারা আতঙ্কিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 18 ঘণ্টা পর 2 বাংলাদেশি লাশ ফেরত দিল বিএসএফ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত 2 বাংলাদেশি লাশ 18 ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বিকেলে কসবা উপজেলার খিরনাল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ দুটি বাংলাদেশে ফেরত আনা হয়। তারা হলেন ধ্বজনগর গ্রামের হেফজু মিয়ার ছেলে মুরসালিন বয়স 20 এবং মধুপুর গ্রামের মকরম আলীর ছেলে নবীন হোসেন। আজ দিবাগত রাতে সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে তাদের
মৃত্যু হয়। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয় প্রায় 15 জন থেকে 20 জন বাংলাদেশি ভারতে চোরাচালানের সঙ্গে সংযুক্ত ছিল এবং তারা চোরাচালান করে বিভিন্ন পণ্য ভারত থেকে আনার উদ্দেশ্যে ভারতে ঢুকেছিল, কিন্তু তাদেরকে ভারতের বিএসএফ এর সদস্যরা ধাওয়া দিয়ে গুলি চালিয়ে দেয়। এই ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে নিহতদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন যে তিনি একজন কলেজের স্টুডেন্ট। এবার তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন, কিন্তু দেখা গেল তার বিষয়টিও এখন পর্যবেক্ষণ করে দেখা গেল যে তিনি শিক্ষার্থী থাকা সত্ত্বেও কেন তিনি রাত 1টার সময় চোরাচালানের মালামাল আনার জন্য সীমান্তে গিয়েছিল অবৈধভাবে, যার কারণে মূলত এই গুলি খেতে হয়েছে তাকে, এমন তথ্যই সামনে এসেছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মূল্যে এখন এই সমস্যাগুলো মোকাবেলার চেষ্টা চালানো হচ্ছে। যে কোনো মূল্যে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালানো হচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং বলা হয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, সেজন্য সবাইকে এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে তারপর কাজ করতে হবে। সবাইকে বলতে চাই, আপনারা যার যা জায়গা থেকে পুরো পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। কেউ যদি মনে করে যে সমস্যাগুলো সমাধান করার কোনো ওয়ে নেই, তাদেরকে বলতে চাই যে পুরো সমস্যা সমাধানে বাংলাদেশ ও ভারতের সঙ্গে যে ধরনের সমস্যা রয়েছে সেগুলো বাংলাদেশের উচ্চ পর্যায়ের পক্ষ থেকে তারপর বৈঠক করে সেটি করতে হবে। 1 কোটি দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার, বললেন নুরুল হক নূর। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, দক্ষ জনশক্তি তৈরি ছাড়া আন্তর্জাতিক শ্রম বাজার এ টিকে থাকা সম্ভব নয়। দেশ থেকে যারা বিদেশে যাচ্ছেন তাদের বেশিরভাগই অদক্ষ, যার ফলে তারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রায় ব্যর্থ হচ্ছেন। একই পরিস্থিতিতে পাল্টে দিতে পারে সবকিছু। তাই আমরা চাই একটি ভালো সিস্টেমে বিদেশে শ্রমিকদেরকে পাঠানোর জন্য, যাতে করে তারা বিদেশে গিয়ে বাংলাদেশের জন্য ভালো কোনো কিছু অর্জন করতে পারে। তাই আমরা সে লক্ষ্যকে সামনে রেখেই তারপর কাজ করছি বলে জানান তিনি। তিনি আরও জানান, প্রবাসীদেরকে আমরা বলতে চাই, আপনারা দেশের বোঝা নন, আপনারা বাংলাদেশের উন্নয়নের সবথেকে বড় সহযোগী। তাই আপনাদের ব্যাপারটি নিয়ে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। সরকারের বিভিন্ন দপ্তর থেকে প্রবাসীদের বিভিন্নভাবে প্রণোদনা দেওয়া সহ নানা রকম কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে এমন তথ্য তিনি জানিয়েছেন। এবং এছাড়াও তিনি আরও জানান যে বাংলাদেশের প্রবাসীরা বিশ্বের অন্যান্য দেশের প্রবাসীদের তুলনায় তারা অনেক বেশি অবহেলিত। সুতরাং এই বিষয়গুলো সরকার খুবই গুরুত্ব সহকারে দেখছে বলে জানিয়েছেন নুরুল হক নূর। এবং তিনি নতুন করে বাংলাদেশের যারা প্রবাসী রয়েছেন তাদেরকেও দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার ব্যাপার নিয়ে তিনি আহ্বান জানিয়েছেন এবং সবাইকে যথাযথভাবে ট্রেনিং নিয়ে তারপর বিদেশ যাতায়াতের ক্ষেত্রে তিনি আহ্বান জানিয়েছেন, যাতে করে বাংলাদেশের শ্রমিকরাও বিদেশে ভালো পারিশ্রমিক পায়। অধিকাংশ যারা বাংলাদেশ থেকে বিদেশে যায় তাদের বেশিরভাগই কোনরূপ পারিশ্রমিক বেশি একটা পায় না। কারণ হিসেবে দেখা যাচ্ছে তারা অদক্ষ এবং অশিক্ষিত হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে এই বিষয়গুলোকে সবাই সেভাবেই দেখভাল করছে এবং সবাই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এই সমস্যাগুলো বাংলাদেশিদের ক্ষেত্রে বেশি থাকায় বাংলাদেশিদের ভালো কোনো পোস্টে চাকরি দিতে চায় না বলে জানান তিনি। তাই এখন এসব বিষয়গুলো বিবেচনা করে তারপর সরকার এগুলো নিয়ে একটি ধারাবাহিক কার্যক্রম তৈরি করছে। পুলিশের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলার উন্নতি সরকারের অগ্রাধিকার, বললেন প্রধানমন্ত্রী। পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সব কথা জানিয়েছেন তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার এই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে চায় বলেও জানান তিনি এবং বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলার জন্য সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। পাশাপাশি সরকার বাংলাদেশের মাদক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও আধুনিকায়ন করার জন্য অনেক ভূমিকা রাখতে চায় এবং বাংলাদেশের প্রতিটি নাগরিককে আরও আত্মসংযম বা
তাদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা সহজ এসব বিষয়গুলো সামনে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জনগণের উদ্দেশ্যে সব কথা জানিয়ে আরও বলেছেন যে সবাইকে নিজের রাষ্ট্রের প্রতি ভালোবাসা দায়বদ্ধতা বাড়াতে হবে এবং দেশে কৃষকদেরকে বিভিন্নভাবে ভর্তুকি প্রদান করার মধ্য দিয়ে যেন এগিয়ে যাওয়া যায় সেসব বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলেছেন। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, টানা 5 দিন বজ্রসহ বৃষ্টি নিয়ে নতুন বার্তা। বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও বেড়েছে গরমের দাপট। ইতিমধ্যে 37 ডিগ্রিতে উঠে গেছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা অবস্থায়। আগামী সোমবার 11 মে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝরতে পারে স্বস্তির বৃষ্টি। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন যে আগামী সোমবারের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রোববার ও সোমবার 10 থেকে 11 মে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের 8 বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই আবহাওয়াবিদ আরও জানান, আগামী মঙ্গলবার 12 মে সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আশপাশে বুধবার 13 মে সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামী বৃহস্পতিবার 14 মে সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।